নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। তোমাদের প্রিয় চ্যানেল গল্প বৃষ্টির আড্ডা নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আজ হলো শনিবার, তো গল্প শোনানোর দিন। আজ পুরনো গল্পে নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আগের সপ্তাহে আমি শুরু করেছিলাম শেষের কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যেটি আজকে নতুন পর্ব তোমাদের শোনাতে চলেছি। তবে আমার ইচ্ছা ছিল যে গত সপ্তাহে শনিবার এটা শুরু করেছি এবং আরো দুটো দিন সপ্তাহের এই গল্পটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, শোনানোর জন্য, কিন্তু আমি পারিনি। সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবং নতুন কোনো ভ্লগও আনতে পারিনি। যে ভ্লগগুলো তোমরা দেখেছো, সেই ভ্লগ দুটো বেশ পুরনো ভ্লগ। তো ওই জন্য আমি প্রথমে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কেন আনতে পারিনি সেটাও আমি তোমাদের কাছে বলছি। গত সপ্তাহে শনিবার আমি ঠিক 10:30 11টার সময় জানতে পারি আমার পিসতুতো দাদা, আমার বড় পিসির ছোট ছেলে, হঠাৎই একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছে। খুবই অল্প বয়সে আহ, এই একটা বিপর্যয়, অদ্ভুত একটা সিচুয়েশন। আমি কল্পনাও করতে পারি না, এখনো পর্যন্ত ভাবতে পারি না যে ছোটদা আমাদের মাঝে নেই। আহ, নাম অরিন্দম চ্যাটার্জি, ডাকনাম পানা, আর আমি ছোটদা বলি। তো খুবই অল্প বয়স, 43 বছর বয়স হয়েছিল। চেন্নাইয়ে থাকতো ফ্যামিলি নিয়ে। হঠাৎই এরকম একটা বিপর্যয় নেমে আসে, আর সেই সিচুয়েশনটা ওভারকাম করতে আমার অনেকখানি সময় লাগে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, 8টা দিন কেটে গেল, আজকেও পর্যন্ত আমি ভাবতে পারি না যে ছোটদা নেই আর কোনোদিন দেখা হবে না। আমার সাথে লাস্ট দেখা হয়েছিল বিয়ের ওই 2-2.5 বছর আগে দেখা হয়েছিল। আমার বরকে ছবিতে দেখে গেছে। এটা আশা করাই যায় না, কারণ ওর মা এখনো বেঁচে, মানে আমার বড় পিসি এখনো বেঁচে আছেন। বেশ অনেকটাই বয়স, আমার বাবাদের সবার বড়। এই সিচুয়েশন, এই একটা অদ্ভুত সিচুয়েশন বলতে পারো, যেখানে মা বেঁচে আছে, তার কোলের ছেলে, ছোট ছেলে আজকাল পৃথিবীতে নাই, তার সমস্ত কিছু কাজকর্ম চোখের সামনে দেখতে হচ্ছে। আজকে 8টা দিন হয়ে গেল, কিছু করার নাই, আমাদের বাস্তব মেনে নিতে হবে। কিন্তু বাস্তবটা যখন ভীষণ কঠিন হয়ে যায়, তখন মানা যায় না। আমরা জানি একদিন না একদিন ওভারকাম করতেই হবে, একদিন না একদিন আমাদেরকে এই সমস্ত কিছু ফেলে সামনের দিকে এগোতেই হবে। কিন্তু তা সত্ত্বেও চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আর পুরনো ভ্লগ আমি দিচ্ছিলাম এতদিন ধরে, কারণ আমার একদমই ইচ্ছা করছিল না কোনো নতুন ভিডিও নিয়ে বসি, নতুন কোনো ভিডিও এডিট করি, ইচ্ছাই করছিল না। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল। তোমরা অনেকে এরকম প্রশ্ন করতেই পারো যে তোমরা তো প্রফেশনাল, তাহলে তোমরা এই ধরনের সিচুয়েশনকে ওভারকাম না করে কেন গুটিয়ে বসে রয়েছো? আসলে কি বলতো, যাদের ফ্যামিলিতে এই ধরনের ঘটনাগুলো ঘটে না, তাদের তখন আহ, পেশাদারি ব্যাপারটা, যেটা আমরা প্রফেশনাল কি কাজ করছি, প্রফেশনালি আমাদেরকে এই কাজগুলোকে মেনে নিয়ে শক্ত হয়ে সকলের সামনে যেতে হবে, এই জিনিসগুলো তো ওনার মাথার মধ্যে থাকে না। তখন একটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয় যে কাজকর্ম, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে যাওয়া হয়। দূর থেকে, বাইরে থেকে বলতে ভালো লাগে, আমরা জানি আমরা প্রফেশনাল, কিন্তু আমরা এক এক সময় পারি না সেই সিচুয়েশন গুলো ওভারকাম করা। চারটিখানি কথা নয়, চোখের সামনে মানুষটার স্মৃতিগুলো সব ভেসে উঠছে, সেগুলোকে আমি ভাবলেও ভুলতে পারবো না। কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে, তার জন্য মিনিমাম কিছুটা সময় দরকার। তাই তোমাদের সাথে আমি হয়তো সেই সময়টুকু চেয়ে নিইনি বা ভাগ করে নিইনি যে আমার এই সিচুয়েশন হয়েছে, আমি তোমাদের কাছে সময় চাইছি। তার জন্য আবারও ক্ষমা প্রার্থী, কারণ আমার মনটাই চাইছিল না ভিডিও করতে, অডিও করতে, কিন্তু কিছু করার নাই। আবার একটা সপ্তাহ কেটে গেল, এরকম করতে করতে অনেক সপ্তাহ কেটে যাবে, মানুষটার মৃত্যু দিনটা একটু 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 করে পিছিয়ে পিছন থেকে পিছিয়ে যাবে। কিন্তু মানুষটা মানুষটা যে আজকে পৃথিবীতে নাই,
এইটা ভাবতে খারাপ লাগে, তার মায়ের সিচুয়েশনটা কিরকম হতে পারে। এই সমস্ত কিছু ভাবা, চোখের সামনে সমস্ত পুরনো ছোটবেলাকার কথাবার্তাগুলো মানে সামনে গেলে ছবির মতো ফুটে ওঠে। মানে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, হয়তো গুছিয়ে কোনো কথা বলতেও পারছি না। তো চলো, আর এই প্রসঙ্গ না টেনে তোমাদের গল্পটা শোনানো হোক। শেষের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হয়ে গেলাম। চলো শুরু করা যাক। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। অমিতের হৃদয়টার পরে যে দেবতার সর্বদা সরসন্ধান করে ফেরেন, তার আনাগোনা ফ্যাশনেবল পাড়ায়। দেশের পাহাড় পর্বতে যত বিলাসী বসতি আছে, তার মধ্যে শিলংয়ে এদের মহলে তার টার্গেট। প্র্যাকটিসের জায়গা সবচেয়ে সংকীর্ণ। বোনেরা মাথায় ঝাঁকানি দিয়ে বললে, যেতে হয় একলা যাও, আমরা যাচ্ছি নে। বাঁ হাতে হাল কায়দার বেঁটে ছাতা, ডান হাতে টেনিস ব্যাট, গায়ে নকল পার্শ্বিক শালের ক্লোক পরে বোনরা চলে গেল দার্জিলিংয়ে। বিমি বোস আগে ভাগিয়ে সেখানে গিয়েছে। যখন ভাইকে বাদ দিয়ে বোনদের সমাগম হলো, তখন সে চারিদিক চেয়ে আবিষ্কার করলে দার্জিলিংয়ে জনতা আছে, মানুষ নেই। অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলংয়ে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে। দুদিন না যেতে বুঝলেন, জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়। ক্যামেরা হাতে দৃশ্য দেখে বেড়াবার শখ অমিতের নেই। সেই বলে আমি টুরিস্ট না, মন দিয়ে চোখে খাবার ধাত আমার, চোখ দিয়ে গিলে খাবার ধাত একেবারেই নয়। কিছুদিন ওর কাটলো পাহাড়ের ঢালুতে দেওদার গাছের ছায়ায় বই পড়ে পড়ে। গল্পের বই ছুলে না, কেননা ছুটিতে গল্পের বই পড়া সাধারণের দস্তুর। ও পড়তে লাগলো সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব। লেখকের সঙ্গে বনান্তর ঘটবে এই একান্ত আশা মনে নিয়ে। এখানকার পাহাড় পর্বত অরণ্য ওর শব্দতত্ত্ব এবং আলস্য জড়তার ফাঁকে ফাঁকে হঠাৎ সুন্দর ঠেকে, কিন্তু সেটা মনের মধ্যে পুরোপুরি ঘনিয়ে ওঠে না। যেন কোনো রাগিনীর একঘেয়ে আলাপের মতো ধুয়ো নেই, তাল নেই, সম নেই। অর্থাৎ ওর মধ্যে বিস্তর আছে, কিন্তু এক নেই, তাই এলানো জিনিস ছড়িয়ে পড়ে, জমা হয় না। অমিতের আপন নিখিলের মাঝখানে একের অভাবে ওকে যে কেবলই চঞ্চলভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছে, সে দুঃখ ওর এখানেও যেমন শহরেও তেমনি। কিন্তু শহরে সেই চাঞ্চল্যটাকে সে নানা প্রকারে ক্ষয় করে ফেলে। এখানে চাঞ্চল্যটা স্থির হয়ে জমে জমে ওঠে। ঝর্ণা বাঁধা পেয়ে যেমন সরোবর হয়ে দাঁড়ায়, তাই ও যখন ভাবছে পালায় পাহাড় বেয়ে নেমে গিয়ে পায়ে হেঁটে সিলেট শিলচরের ভিতর দিয়ে যেখানে খুশি, এমন সময় আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে, তার সজল ঘন ছায়ার চাদর লুটিয়ে। খবর পেয়ে গেল চেরাপুঞ্জির গিরিশৃঙ্গ নববর্ষ আর মেঘদলের কুঞ্চিত আক্রমণ আপন বুক দিয়ে ঠেকিয়েছে। এইবার ঘন বর্ষণে গিরিনিঝরিণীগুলোকে খেপিয়ে কুলছাড়া করবে। স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাকবাংলায় এমন মেঘদূত জমিয়ে তুলবে, যার অলক্ষ্য অলকার নায়িকা অশরীরী বিদ্যুতের মতো চিত্ত আকাশে ক্ষণে ক্ষণে চমক দেয়, নাম লেখে না, ঠিকানা রেখে যায় না। সেদিন সে পড়ল হাইল্যান্ডারি মোটা কম্বলের মোজা, পুরু শুক্তোয়ালা মজবুত চামড়ার জুতো, খাঁকি নরফোক করতাম, হাঁটু পর্যন্ত হস্র অধবাস, মাথায় শোলা টুপি। অবনী ঠাকুরের আঁকা যক্ষের মতো দেখতে হলো না, মনে হতে পারত রাস্তা তদারক করতে বেরিয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। কিন্তু পকেটে ছিল গোটা ৫-৭ পাতলা এডিশনে নানা ভাষার কাব্যের বই। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এ রাস্তার শেষ লক্ষ্য অমিতের বাসা। সেখানে যাত্রীর সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। ঠিক সেই সময়টা ভাবছিল, আধুনিককালের দূরবর্তিনী প্রেয়সীর জন্যে মটর দুধরায় প্রশস্ত তার মধ্যে ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত বেশ ঠিক পরিমাণেই আছে। আর চালকের হাতে একখানি চিঠি দিলে কিছু অস্পষ্ট থাকে না। ও ঠিক করে নিলে আগামী বৎসরে আষাঢ়ের প্রথম দিনেই মেঘদূত বর্ণিত রাস্তা দিয়েই মোটরে করে যাত্রা করবে। হয়তো বা অদৃষ্ট ওর পথ চেয়ে দেহলি দত্তপুষ্পা, যে পথিক বধূকে এতকাল বসিয়ে রেখেছে, সেই অবন্তিকা হোক বা মালবিকাই হোক বা হিমালয়ের কোনো দেবদারু বন চারিণীই হোক, ওকে হয়তো কোনো একটা অভাবনীয় উপলক্ষে দেখা দিতেও পারে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি ওপরে উঠে আসছে।
পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে কে পড়লো তার উপরে, পরস্পর আঘাত লাগলো কিন্তু অপঘাত ঘটলো না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পথখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনিয়া ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী। সমস্ত আন্দোলনের উপরে মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলেন। ড্রয়িং রুমে এম.এ অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো, তনু দীর্ঘ দেহটি বর্ণচিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষ ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আঁট করে বাঁধা, চিবুক ক্ষীরে সুকুমার মুখের ডৌলটি একটি অনতিপক্ক ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কোটটি কাজ করা রূপোর কাঁটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুকও বোধ করলেন। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে, মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটল, অল্প বয়সের পালকের গলায় মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় না। নোট বইখানা খুলে লিখলে, এ যেন অঙ্গুরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে, নিকোটিনের ঝাঁঝ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললেন, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল। এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল, এ রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বললেন, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যাস। দরকার আমারই, মাফ করলেন তারই প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব হইল। অমিত বললে, আমার তরফে আর একটু কথা আছে। এক গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়, এ গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছবার পথ নেই, তবু আরম্ভে এই একটি মাত্র পরিচয় পেয়েছেন, অথচ এমনি কপাল, সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে এটুকুও দেখতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ের অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ ছড়াতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখাদেখির গাঁট বেঁধে দিলেন, সবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে, যা চোখে পড়ল প্রায় মাঝে মাঝে এই যে রাত্রে জেগে উঠে অন্ধকারে পটে দেখা যাবে। চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল, নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচন্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসলো। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছে হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ও নোট বই নিয়ে লিখতে লাগলো, পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা, সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে, চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল জ্বলন, আমরা চলার সূত্রে গাঁথবো ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাঁধা মাই নেই, বাঁধা খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জো রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে, বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল,
কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে। বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ, ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়াই বর্ষার মেঘে, দিগম্বনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রণডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, দুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচ্ছিৎ কিরণে দীপ্ত। এইখানে একবার পিছন ফেরা চাই। পশ্চাতে কথাটা সেরে নিতে পারলে গল্পটার সামনে এগোবার বাধা হবে না। আজকে দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো। শেষের কবিতা দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সাপোর্ট করলে আমি আবারও খুব শিগগিরই দ্বিতীয় পর্ব থেকে তৃতীয় পর্ব আনার চেষ্টা করব। কারণ নিজের মানসিক অবস্থাটা এখনো পর্যন্ত সেইভাবে স্টেবল হয়নি যে আমি আরো কয়েকটা দিন পর পর গল্প দিতে পারবো। তবে চেষ্টা করব। আজকে আহ, বলতে পারছি না আমি আবার ঠিক কবে গল্প দেব। আশা করব আমি রবিবার দিন অর্থাৎ আগামীকাল নতুন গল্প দিতে পারবো। যাই হোক, তোমরা আপডেট পেতে থাকবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শুনতে থাকো অডিও স্টোরি আর দেখতে থাকো নতুন নতুন ভ্লগ। খুব শিগগিরই নতুন ভ্লগও চলে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। তোমরাই আমার ভরসা। আজকের মতো বিদায় নিচ্ছি।